আমাদের যে জুলাই সনদ যেটি বাস্তবায়ন হয়েছে, সেই জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার কথা হচ্ছে আপনার উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের দুটি কক্ষের যে সদস্য তারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। অর্থাৎ সেখানেও ধরেন মাঠ পর্যায়ে যেমন মানুষ ভোটাধিকার দিয়ে তাদের এমপি নির্বাচন করে, ঠিক তেমন একটি বিষয় যে এমপিরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন গোপন ব্যালটে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে জুলাই সনদের কিছু জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু রাষ্ট্রপতির এই জায়গাটাই ইলেক্টিং প্রেসিডেন্ট বিএনপি আদার পার্টিজ ব্যাক সিক্রেট ব্যালট ভোট বাই বোথ হাউসেস। অর্থাৎ বিএনপি কিন্তু যে ঐক্যমত্য কমিশনের যে কনসেনসাসের যে জায়গাটা ছিল, সেই জায়গাটায় কিন্তু বিএনপিও একমত ছিল যে তারা গোপন ব্যালটে এই রাষ্ট্রপতি নির্বাচন করবে। এবং যেটি মানুষের প্রত্যাশা ছিল যে একজন দলীয় ব্যক্তিকে আমার মন চাইলো আমি অমুককে রাষ্ট্রপতি বানাই দিলাম, সে চিরজীবন আমার অনুগত থাকবে। তো সেই জায়গাটা এখন দেখা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবাই বলছেন, যদিও মাঝখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে আইরিন খান তাকে রাষ্ট্রপতি করা হবে, এবার একজন মহিলা রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। আবার দেখলাম তার নাম আলোচনায় আছে আবার নাই। এখন ধরেন এই রাষ্ট্রপতি বিএনপি তো উচ্চকক্ষের ব্যাপারে বিএনপির 31 দফাতেই বিএনপির উচ্চকক্ষের কথা আছে, জুলাই সনদে উচ্চকক্ষের কথা আছে, কিন্তু ভেরি আনফর্চুনেটলি গত 6 মাসে কিন্তু এই নিয়ে কোনো কথাবার্তা হয় নাই বা আমরা যাই নেই। তো এখন এই যে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাম আসছে, সবাই অভিনন্দনও জানাচ্ছেন নতুন রাষ্ট্রপতি। আইরিন খানের নাম ছিল, এখন আসলে কনফার্ম না মানে কোন দিকে যাবে কি হবে। এবং এখন জুলাই সনদ যদি কার্যকর হয়, উচ্চকক্ষ যদি হয়, তাহলে কি আবার রাষ্ট্রপতি নির্বাচন হবে? সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা একটু আমরা শুনি। জি, আমাদের দর্শকরাও কিন্তু বুঝেন, যা আমরা সবাই জানি যে জুলাই সনদ থেকে আমরা বাস্তবায়ন করি নাই। অফিসিয়ালি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা সবাই ঐক্যমত্যে ছিলাম। বাট পরবর্তীতে নির্বাচনের পরে কিন্তু সেটা কার্যত, যদি আমরা প্রতিশ্রুতি পাচ্ছি যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন হবে বা অন্যান্য কিছু, বাট অন গ্রাউন্ড আমরা সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। তো সেইটাই লিমিটেশনটা ধরে রেখে যে জুলাই সনদে সবকিছু হয় না, বাট কিছু জায়গায় আপনি যেটা বললেন, ধরেন উচ্চকক্ষ নিম্নকক্ষ হয় না, বাট এই যে গোপন ব্যালটের ভিত্তিতে যে হবে সেই জায়গায় আমরা এগ্রি করতে পারতাম। কারণ আপনি জানেন যে আমাদের সংবিধানের আর্টিকেল 70 যেটা আছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। যদিও বলা হয় যে স্ট্যাবিলিটির জন্য, ডিসিপ্লিনের জন্য সবাই প্রকাশ ভোট দিবেন, পার্টি লাইনের বিরুদ্ধে কেউ ভোট দিবেন না, ফ্লোর ক্রস করবেন না, এই ধরনের জিনিসপত্র। তো স্বাভাবিকভাবেই যে সংখ্যাগরিষ্ঠ দল সে তার সংসদ সদস্যপদ রাখার জন্য প্রত্যেক সদস্যই পার্টি যাকে ঠিক করে দেয় তাকে দিবে, এর বাদে তারা অন্য কিছু চয়েস করবেন। এখন যখন এইটা বাস্তবতা, তখন আমরা কি আশা করছিলাম যে ধরেন বিএনপি থেকে বলা হচ্ছে যে তারা মির্জা ফখরুলকে সম্ভবত রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছেন, আবার 11 দলীয় জোট থেকে গতকালকে অলি আহমেদকে তারা বলেছেন যে তারা তাকে মনোনয়ন দিচ্ছেন। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে বাচ্চাদের খেলার মতন, যে দেখো দেখো বিএনপি একজন রাজাকারের ছেলেরে দিছে, আমরা একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে দিছি। এই ধরনের জিনিসপত্র আসবার আগে আমরা কি আশা করছিলাম, যে আমরা জানি যে যখন আর্টিকেল 70 এক্সিস্ট করতেছে সেটা আমরা চেঞ্জ করি নাই, এবং সেই ক্ষেত্রে আমরা পারতাম বিএনপি না হোক অন্তত জামাত এনসিপি তারা বলতে পারতো যে দেখো আমরা এই 3 থেকে 4 জনের নাম দিচ্ছি যারা দলীয় না, যাদের দলীয় পরিচয়। সেটাও কিন্তু একটা ডিমান্ড ছিল। কি ছিল জুলাই সনদ? শুধু নির্বাচন না, সেটা রাষ্ট্রপতি যিনি হবেন তিনি দল নিরপেক্ষ। 2 নাম্বার জিনিস হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদ, তাদের কাজ, তার মধ্যে ভারসাম্য আনতে হবে। সেগুলার ইম্পর্টেন্সের কথা চিন্তা করে জামাত এনসিপি কিন্তু বলতে পারতো যে দেখো আমি বলছি মাহমুদুর রহমান, আমি বলছি আরো কেউ, ইভেন আইরিন খান, ইভেন সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার, তাদের কথা বলতে পারতো তারা যে দল নিরপেক্ষ যারা আছে এমন 4-5 জনের নাম দিয়ে যে তোমরা যদি এর মধ্যে থেকে একজনকে এগ্রি করো আমরা সবাই মিলেই তাকে করবো, আলাদা আলাদা কোনো কিছু হবে না। ইভেন তার মধ্যে কর্নেল অলির নামও থাকতে পারতো, অসুবিধা নাই। বাট একটা প্যানেল তারা প্রপোজ করতে পারতো, যেটা আমরা আশা করছিলাম যে বিএনপি পারে নাই, দলীয় সংকীর্ণতার মধ্যে গেছে। সেই জায়গায় তারা কিন্তু এটা প্রপোজ করতে পারতো, এটাই বিউটি অফ দ্য ডেমোক্রেসি হতো। তো আর মেজর হাফিজের ব্যাপারে ইনফ্যাক্ট সব পক্ষ থেকে একটা সমর্থন ছিল উনি হইলে, বাট আমার মনে হয় উনি যেইভাবে খুব ভালোভাবে বা কার্যকরী ভাবে সংসদটাকে চালাচ্ছেন সেই জায়গায় ওনার ফেরত যাও না। তবে ধরেন জি আমি একটু অ্যাড করে দিই, ধরেন মেজর হাফিজ পার্মানেন্ট করলেই হতো, কারণ মেজর হাফিজ ধরেন স্পিকার হিসেবে একটা স্ট্যান্ডার্ড সেট করছেন। রাষ্ট্রপতি হিসেবে আমরা
এখনই পলিটিক্যাল যে পূর্বাভাস দেখছি, মানে আমাদের ভারতের ভূমিকা বা সকল কিছু মিলিয়ে, দেশের ভেতরের গুটু চালাচালি সবকিছু মিলিয়ে সামনে যে সংকট যে আসছে এই ব্যাপারে নিঃসন্দেহ একটা সংকট তো আসবে। তো সেই সংকটের মোকাবেলায় মানে আমার এমন একজন ব্যক্তিকে দরকার যিনি একই সঙ্গে বাংলাদেশে গ্রহণযোগ্য, একই সঙ্গে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, কানেক্টেড, সবকিছু মিলিয়ে। এবার আপনি একটু বলেন। জি জি, সেই জায়গাটা অবশ্যই আমি ওপেন রাখতে চাই, বাট আমি আপনাকে আমার কনসেপ্টটা বলি। আপনার হাতে ধরেন আপনি যুদ্ধে গেছেন, আপনার হাতে একটা পিস্তল আছে, একটা রাইফেল আছে, আর একটা আছে মেশিন গান। আপনার সব থেকে বড় যে অস্ত্র কার্যকরী মেশিন গান, এখন সেটা তো আপনি মেশিন গানের মুখের মধ্যে কাপড় পেঁচায় সেটাকে বন্ধ করে রাখবেন না। রাষ্ট্র ব্যক্তি হিসাবে, পলিটিশিয়ান হিসাবে, একজন ঝানু সিনিয়র পলিটিশিয়ান হিসেবে, বিএনপির অভিভাবক হিসেবে উনি কিন্তু যদি রাষ্ট্রপতির জায়গায় যান, ওনার হাত পা বাঁধা হয়ে যাবে ভাই। কারণ আমরা এই যে বললাম, আমাদের তো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করি নাই, সেই বাস্তবতা স্বীকার করে নিতে হবে যে একজন মেজর হাফিজ অবসরপ্রাপ্ত, যিনি এখন একটা আইকনিক ফিগার হয়ে গেছেন, যিনি দলমতের উপরে উঠে সংসদকে পরিচালনা করছেন, সেখানে তার সুযোগ আছে। বাট যখনই উনি রাষ্ট্রপতির জায়গায় তাকে বসে দেওয়া হবে, ভাই রাষ্ট্রপতি পদটা কি করা হয়েছে বলেন তো? এই যে মির্জা ফখরুলের নাম বলেন, অ্যাজ ইফ ও তুমি ভালো কাজ করছো, এই নাও ললিপপ খাও, তোমাকে রাষ্ট্রপতি পদটাকে একটা ললিপপ বা ক্যান্ডির জায়গা বলে দেওয়া হয়েছে। তুমি ভালো কাজ করছো, ওকে তুমি বুড়া হয়ে গেছো, তুমি ইউ আর এ ডেড হর্স, তুমি সেখানে বসে চকলেট খাও। আমরা তো সেটা চাই নাই ভাই। আমরা চাচ্ছি যে রাষ্ট্রপতির পদটা একটা ইফেক্টিভ পদ হোক, এবং সেই জায়গায় আমরা এফেক্টিভ, সেইটা যতক্ষণ পর্যন্ত না হয়। যদি আজকে জুলাই সনদের বাস্তবায়ন হতো, আমি বলতাম মেজর হাফিজ উড হ্যাভ বিন দ্য রাইট চয়েস, বাট সেটা তো হয় নাই। আপনি মেজর হাফিজের মতন একজন অ্যাসেটকে, অভিভাবককে, দল নিরপেক্ষ যিনি ভূমিকা রাখছেন, তাকে রাষ্ট্রপতি জায়গায় নিয়ে কিন্তু আপনি ডাম্প করে দিবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি উনি একটা ভালো চয়েস অবশ্যই, বাট সেটা না। এখন বিএনপি মির্জা ফখরুলের কথা, মির্জা ফখরুল কিন্তু ব্যক্তি হিসেবে তাকে আমি পছন্দ করি। রাজনৈতিক অবদান যেটা বিএনপির জন্য, বিশেষ করে 2009 এবং পরবর্তী তিনি যখন পার্মানেন্টলি সেক্রেটারি জেনারেল হলেন, মহাসচিব হলেন, তখন থেকে কিন্তু উনি অনেক কিছু করছেন বিএনপির জন্য, দেশের জন্য। এখন সেটা ওনার প্লাস পয়েন্ট। সজ্জন মানুষ উনি, ব্যুরোক্র্যাট, সেখান থেকে পলিটিশিয়ান। এখন উনি হইলে পরে এবং বিএনপি তাকেই রাখলে পরে সেটা হয়ে যাবে, আমি ধরে নিচ্ছি হয়তো। বাট কিছু সমস্যাও আমি একটু দেখতে পাচ্ছি। যেমন এক হচ্ছে, আমরা তো পলিটিক্যাল কাউকে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম দল নিরপেক্ষ একজনকে রাষ্ট্রপতি হিসেবে। 2 নম্বর হচ্ছে, বিএনপি কিন্তু দলগতভাবে ওনাকে যদি রাষ্ট্রপতি দেয়, মহাসচিবের জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা জিনিস আছে যেটা আপনার কাছে ফানি মনে হতে পারে, বাট আমার কাছে ফানি না। এই যে আছে ফাহাম আব্দুল সালাম, যিনি জামাই কোটায় বুদ্ধিজীবী নামে লোকের যা বলে, বাট তার লেখা যথেষ্ট শক্তিশালী। এখন সমস্যা হচ্ছে কি, আমার একটা ভয় যে আমাদের রাষ্ট্রপতির যে অফিসটা বা সেইখানে যে জায়গাটা, সেই জায়গার কিছু ইনফরমেশন পাবলিকলি চলে আসে। ডিসপেকেবল এমসি উনি যে জিনিসটা বলেন, সেটা আমাদের সবাইকে বলেন, বাট এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের অনেক কিছু ইনফরমেশন, দেখেন গত 2 বছরে কিন্তু আমরা অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশন পাইছি, বাট রাষ্ট্রপতির অফিসের জায়গা থেকে খুব কম জিনিস আমরা বের করতে পারছি, বিকজ সেই জায়গায় একটা গার্ডের জায়গা ছিল। তো আমি মনে করি সেই জায়গায় একটা বিপদ আছে ওনার মেজামায়ের কারণ সেটা। এখন তার বিপরীতে যদি আমি মনে করি যে আর কে অল্টারনেটিভ হইতে পারতো, বা বিএনপি ধরেন জামাত আর কোনো প্রপোজ করে না, কর্নেল অলি আহমেদের জায়গায় যেটা জামাত প্রপোজ করেছে, ইটস গুড, বাট উনি হবেন না, সেটা আমরা সবাই জানি। আর্টিকেল 70 অনুযায়ী সবাই ভোট দিবে বিএনপির যে ক্যান্ডিডেট তাকেই। এখন কাকে করতে পারতো সেই জায়গায় দল নিরপেক্ষ হিসেবে ডক্টর মাহমুদ ভাই ছিলেন। ওনার ব্যাপারে তো আমার কাউকে কিছু বলবার না, দেশবাসী ওনাকে আমার থেকে অনেক ভালো, ওনার মতো মজলুম, ওনার মতন চিন্তাবিদ, ওনার মতন অ্যাকশনিস্ট এই জায়গায় খুব কম আছে। দেন আপনি আইরিন খানের কথা বলেন। এখন দেখেন, আইরিন খান হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি ডিপ্লোম্যাটিক্যালি ওনার 48 বছরের অভিজ্ঞতা, শুধু দেশে না, জাতিসংঘের মতন জায়গায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে, আইডিএলওতে, সব জায়গায় উনি বছরের পর বছর সুনামের সাথে চাকরি করেছেন। উনি আন্তর্জাতিক রাজনীতি বুঝেন, উনি হিউম্যানিটেরিয়ান সাইড বুঝেন, উনি আইন বুঝেন, এভরিথিং উনি জানেন, এবং উনি শি ইজ ওয়েল রেসপেক্ট, ওয়েল রিগার্ডেড। আমাদের এই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যত ব্লগ বলেন আপনি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সব জায়গায় শি ইজ ওয়েল রিগার্ডেড। এখন ওনাকে বসাইলে কি 2-3টা চ্যালেঞ্জের কথা লোকে বলতে পারে। আইরিন খান তো ডক্টর জুবায়দার কাজিন। এখন আপনারা কোন যোগ্যতা ছাড়া অযোগ্য অর্থলোভী কিছু বাপের দোয়া মায়ের দেওয়ার লোককে ক্রিকেট বোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানে বসায় রাখছেন, যেখানে তাদের যোগ্যতাই নাই, এবং তাদেরকে সরাচ্ছেন না। আর সেখানে আইরিন খানের মতন একটা যোগ্য ব্যক্তি, তাকে যদি সে কি আত্মীয়তার কারণে মার খেয়ে যাবে? আমরা সেই ভয়ে না, উনি তো আত্মীয়তাকে বসানো যাবে না কেন? একটা আত্মীয় যদি ভালো হয় তাকে বসাবেন, আমরা সেটা সাপোর্ট করব। আত্মীয় ছেলে পেলে যোগ্য না অযোগ্য তাদেরকে বসাই দিতেছেন, তাতে আমরা সাপোর্ট
ওটাই মানে ধরেন যে সকল জায়গায় তো জি সুমন ভাই, আমি যেটা অ্যাড করতে চাই যে ধরেন আলটিমেটলি বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কিন্তু বলেছেন যে বিএনপির জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছাড়া সকল কিছু তারা মানবেন। তো সেই মানাটাই আমার কাছে মনে হচ্ছে যে এই চুপ্পু সাহেবের পদত্যাগের পরবর্তী এই জায়গাটায় খুব দ্রুত তাদেরকে রাষ্ট্রপতি দিতে হচ্ছে, হয়তো 90 দিনের বাধ্যবাধকতায়, কিন্তু চাইলে এর মধ্যেও কিন্তু করা যেত। বা মানে আপনি উচ্চকক্ষ করতে না পারেন, আপনি আর্টিকেল 70 কে স্থগিত ঘোষণা করতে পারেন যে মানে সবাই সবার মতো করে দিতে পারে, কারণ দুজন এমপির সমর্থন পেলেই যে কেউ রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু কম্পিট করতে পারে, আমার একটা বিধান আছে। তো সেই জায়গাটায় না, এবং ধরেন যে বিএনপির কিন্তু একটা বিটার এক্সপিরিয়েন্স আছে যে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে বসিয়ে মানে ওই 111 এর ওই সময়টায় উনি সেটা ট্যাকল করতে পারেন। আব্দুর রহমান বিশ্বাস সাহেব সামহাও ওনার আশেপাশে কিছু মানে দক্ষ পলিটিশিয়ানের কারণে বা ওনার এক ধরনের সাহসের কারণে নাসিমের কুটা উনি ঠেকাই দিতে পারছিলেন আব্দুর রহমান বিশ্বাস সাহেব। সো সামনের পরিস্থিতি আরো জটিল, সেই জটিল জায়গাটায় বারবার যেটা আমরা বলতে চাচ্ছি, সবার কাছে গ্রহণযোগ্য, মানে আজ্ঞাবহ রাষ্ট্রপতির চেয়ে সবার কাছে গ্রহণযোগ্য এবং ইন্টারন্যাশনালি কানেক্টেড একজন মানুষ আমাদের প্রয়োজন। আপনি যদি একটু বলেন, আমরা অন্য প্রসঙ্গে যাব। জি, এখানে আমাদের দর্শকরা বা বাকি সবাই বলতে পারেন কিন্তু ডক্টর ইউনূস কেন না। দেখেন, বিএনপির ভিতরে কিছু একটা অংশ তারা কিন্তু ডক্টর ইউনূসের জায়গাটা বা ফেরত আসার জায়গাটা চিন্তা করে ফেলছে, এবং আমরা চাই না, এবং ডক্টর ইউনূস কখনোই আসবেন পরিষ্কার ভাবে, উনি যতটুকু ওনার মান সম্মান আছে উনি কখনোই আবার সেই জায়গাতে বেলতলা যাবেন। বাট আমি আপনাদেরকে বলি, আপনি যে একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, যে একটা অ্যানালজি দিলেন যে আমাদের কিন্তু একটা সরকারের যখন ক্রিটিক্যাল সময়টাতে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকে, 111 বা তার আগের জিনিস, সেই জায়গাগুলা, তো দেখেন কি সুবিধা হবে। আমি তো বললাম যে একটা ক্রিটিক্যাল জায়গা, আত্মীয়র মধ্যে থেকে কাউকে বসাবো, বা আত্মীয়র মধ্যে উনি আত্মীয় হিসাবে 48 বছরে মানে সুনামের শিখরে যান নাই আইরিন খান। উনি গিয়েছেন তার কর্ম, তার চিন্তা, তার নিরপেক্ষতা এবং দেশের প্রতি ভালোবাসার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ উনি অনেক উপরে আছেন গ্লোবালি। এখন ওনাকে বসাইলে সুবিধাটা কি? দেখ, এক, আপনি যেটা বললেন যে উনি একজন, ওনার যে রেপুটেশন আছে, ওনার যে কানেকশন আছে, হঠাৎ করে কেউ তার মাথায় বন্দুক রেখে বলতে পারবে না যে এটা সাইন করো, আচ্ছা 111(2) আনো, পারবে না। 2 নাম্বার হচ্ছে, দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা আমাদের অনেকে, তারা কিন্তু সব জিনিস কভার করতে পারেন না এবং সব জায়গায় ওনারা যে যাইতে পারেন না। এখন আপনি ইফেক্টিভ ডক্টর আইরিন খানের মতন একজন ব্যক্তিকে যদি ওনাকে আপনি ইন্টারন্যাশনাল যে সেমিনার বা রিপ্রেজেন্টেশনের জায়গায় ওনাকে পাঠান, উনি কিন্তু 10 আউট অফ 10 স্কোর করবেন। উনি একজন হার্ভার্ড গ্রাজুয়েট, হার্ভার্ড ল স্কুল থেকে উনি পাশ করা। ওনার পড়াশোনার জায়গায়, ওনার কাজের জায়গায় উনি জানেন কি করতে হবে। 3 নাম্বার যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, একটা ব্যালেন্স থাকবে। আমরা যেটা বলছিলাম যে দল নিরপেক্ষ একজন উনি থাকলে পরে আমরা কিন্তু এই যে মেজর হাফিজ আজকে যে জিনিসটা দেখাচ্ছেন দলের মধ্যে থেকেও, আর উনি যদি এসে বসেন, ওনার যেই এক্সপিরিয়েন্স, রেপুটেশন এবং অ্যাপ্রোচ আছে, আমার বিশ্বাস রাষ্ট্রপতি পদটা নিরপেক্ষ থাকবে, ইফেক্টিভ থাকবে, এবং আমরা অনেক কিছু পাবো। আমরা শুধুমাত্র একটা চেয়ারে ললিপপ রেখে দিব যে তুমি যাও গিয়ে ললিপপ খাও, তোমার মরার সময় হয়েছে, নো, সেই জায়গায় আমরা রাষ্ট্রপতি পদটাকে সম্মান এবং এফেক্টিভ করতে পারবো, এটা আমার আশা। এখন লোকে বলতে পারে যে না, এখন তো বলে দিছে না। প্রথম কথা, নমিনেশন যে জোগাড় করছে সেখানে কারো নাম হিসাবে কিন্তু নমিনেশন কালেক্ট করা হয় নাই। সুতরাং বিএনপির হাতে এখনো সময় আছে, যদি তারা মনে করে সত্যি সত্যি অনেস্টলি যে এখানে আত্মীয় বন্য প্রশ্ন না, তাকে একজন ভালো লোককে আমরা দেখতে চাই। আপনি মাহমুদুর রহমানের সাথে কথা বলতে পারেন, আপনি আইরিন খানের সাথে কথা, জি, সেই জায়গায় আপনার স্কোপ আছে। বিএনপি 2টো নমিনেশন পেপার নিয়েছে, আমরা সংবাদপত্রে যেটি দেখেছি। আর আমার মনে হচ্ছে আপনি আইরিন খানকে সমর্থন করছেন বা আপনার পছন্দের একজন মানুষ, কিন্তু উদাহরণ বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যদি ভারসাম্য না আসে, রাষ্ট্রপতি সেই পুতুলই থেকে যাবে। এবং জুলাই সনদ অনুযায়ী যে কথাগুলো বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতিকে আর একটু ক্ষমতায়িত করা, এই জায়গাগুলো যদি না হয়, ওই যে এরকম বিধানও তো আছে যে রাষ্ট্রপতির বিবেচনার জন্য প্রেরিত হইলে রাষ্ট্রপতি যদি মানে 48 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে সম্মতি না দেন, সেটাও সম্মতি দিয়েছেন বলে গণ্য হইবে। এরকম ব্যাপার তো আছে বাংলাদেশের আইনে, সংবিধানে। সো আমরা চাই যে আইরিন খান একটা চয়েস হতে পারে, যেহেতু তার নাম আলোচনা এসছে। শুধু আত্মীয়র কারণে, আত্মীয় ভরে আছে পুরা সরকারে, আত্মীয় আর চামচায় ভরে আছে পুরা সরকারে, তো সেখানে শুধুমাত্র
অযোগ্য আত্মীয়, আমি বলবো অযোগ্য অযোগ্য আত্মীয়, জি জি অযোগ্য জি, আত্মীয় আপনাকে সব জায়গায় করে রাখছেন। যোগ্য বলে একজন রাখছি, আত্মীয় বসেন, আমরাই যোগ্য আমরাই একজন support। মাহমুদুর রহমানকে আনেন, আমরাই সাপোর্ট করব, বিরোধী Right. দল সাপোর্ট করবে। আর ইতিমধ্যে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবারই বলেছেন যে তার শারীরিক অবস্থা ভালো না, তিনি রাজনীতিও করতে চান না, অবসরে যেতে চান। তো মির্জা ফখরুলকে মূল্যায়ন করা উচিত, বাট শঙ্কর আমি আমার আমার অ্যাকচুয়ালি সুমন ভাই পুরো বিষয়টা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন বা অসমর্থন করছি না। আমি চাচ্ছি যে এমন যোগ্য কেউ বসুক যেটি আমি প্রজেক্টেড দেখছি, আপনিও দেখছেন, আপনার সঙ্গে আমার যখন পার্সোনালি কথা হয়, যে সামনের যে সময়টা আসছে সেই সময়টায় রাষ্ট্রপতির ঘাড়ে যখন পুরো রাষ্ট্র যে চেপে বসবে, মানে রাষ্ট্রের দায়িত্ব যখন চেপে বসবে, তখন আসলে কিভাবে তিনি অ্যাক্ট করবেন, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো না। তো এখন দেখা যাক, আমরা আমাদের বার্তা পৌঁছাই দিচ্ছি, বিএনপি কি করে, বিএনপি যা বুঝে সেটাই করবে, আমাদের তো কিছু করার নেই। তো আমরা দেখছি যে ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে সুমন ভাই, এবং ধরেন যে বিশেষ করে আমি যেটি বলছিলাম প্রথমে, যে গত 54 বছরে সবচেয়ে কঠোর বিবৃতি বা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পলাতক হাসিনার প্রেস কনফারেন্সের পর। এখন আমরা দেখছি ত্রিবেদী দৌড়াদৌড়ি করছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, রয়ের স্টেশন চিফ না প্রধান, রয়ের প্রধান তিনি বাংলাদেশে এসেছেন, রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন। তো সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের বিবৃতি, বাংলাদেশের বর্তমান অবস্থান, এই জায়গাটাকে একটু প্রজেক্ট করতে পারেন যে কি মনে করছেন আপনি, কিভাবে দেখছেন? আচ্ছা ভাই, প্রথম কথা হলো আমি একটু শপথ নিয়ে নিই, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু মন গড়া কোনো কথার এখানে স্কোপ নাই। ওকে, জিনিস এটা হচ্ছে লেটস লুক ব্যাক, মানে যেই টানাপোড়েনের কথা বলছেন, বা ইভেন আমাদের 36শে জুলাই উপলক্ষে 2 বছর পূর্তি উপলক্ষে যেই মানে একটু দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেল, সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি যা দেখছি সেগুলো কিন্তু শুরু ভাই বেশ কয়েক মাস আগে। আর আপনার কথাটা আনলাম যে ইদানিং টানাপোড়েন বাংলাদেশ ভারতের মধ্যে এই হাসিনার যেই পিরিয়ডটা ছিল 15 বছর, এছাড়া সবসময় কিন্তু একটা টানাপোড়েন ছিল। ভারত ব্যক্তিগত দেশ হিসেবে বিশ্বাস করে, ভারতে সেই যেই সরকার থাকুক না কেন, আপনি হাসিনার ক্যালানো বিভিন্ন ছবি যদি দেখেন, 10টা ক্যালানো ছবি আছে, মোদির কোলে কোনো ছবি পাবেন নাকি, ওটা কার্টুন আছে। বাট আপনি দেখবেন কংগ্রেস নেত্রী সোনিয়া, তার ছেলে মেয়ে রাহুল, প্রিয়াঙ্কা, তাদের সাথে মানে ক্যালাতে পড়ে যায় সেই ধরনের ছবি। মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু বুঝতে ফেল করি, আওয়ামী লীগকে ভারত অ্যাজ এ নেশন, হিন্দুত্ববাদী নেশন, তারা সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক, যেই পার্টি হোক, তারা বিশ্বাস করে বাংলাদেশ হচ্ছে তাদের একটা করদ রাজ্য, বাংলাদেশ কিভাবে চলবে সেটা তারা ঠিক করবে। বাংলাদেশে যদি কোনো পলিটিক্যাল পার্টি বা সরকার থাকতে চায়, সেটা হবে আওয়ামী লীগ, এর বাদে আর কোনো ধর্ম নাই, এর বাদে আর কোনো দল নাই, তারা সেইভাবে দেখতে চায় এবং বিশ্বাস করে। তার মানে এখন আওয়ামী লীগের হাসিনা পালাই গিয়ে ভারতে বসে আছে, অনেক নেতা বিভিন্ন জায়গায় আছে, এটা তারা সহ্য করতে পারতেছে না এবং স্বাভাবিকভাবেই তারা আপসেট। তো এইটা কভার করার জন্য তারা ভাবছিল যে ঠিক আছে, এখন নতুন সরকার আসছে, নতুন সরকারকে আমরা আওয়ামী লীগ 2.0 বানাতে পারি কিনা, সেই লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন চাপ প্রয়োগ করে আসছে। ঘটনাটা অ্যাকচুয়ালি এখন যেটা সেটা শুরু হয়েছে যখন প্রধানমন্ত্রী ডিসিশন নিলেন, সরকার সিদ্ধান্ত নিল যে আমরা চীন সফরে যাব, প্রথম ভারত সফরে যাব না, মোদির আমন্ত্রণ আসলো, যাব না। বিকজ তারেক রহমানকে যখন প্রপোজটা করা হলো, এটা আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, উনি তখন বললেন যে আমি যাব, আপনারা শেখ হাসিনাকে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে তাকে প্রত্যাপন করেন। তারা তখন বিভিন্ন অজুহাত দেখানো শুরু করলো, আমাদের তো একটা স্ট্যান্স আছে এই ব্যাপারে, আমরা যদি এমন করি অমন করি। তখন প্রধানমন্ত্রী ভদ্রভাবে বলে দিলেন যে না, সে আসবে, সে যখন আসবে তারপর আমরা আসবো। খেয়াল রাখেন, হাসিনা যখন রয়টার্সে বিবৃতি দিল, আমরা অনেক চিল্লাইলাম হাসিনা আসবে, যেটা এখন একটা জুজু, ডিসেম্বরে আসবে। ভাই, এটা কিভাবে হয়েছে আমি বলি, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন যে হাসিনা কে আপনার প্রত্যাপন না করলে, তখন তারা একটা খেলার চেষ্টা করলো, হাসিনাকে বললো তুমি একটা বিবৃতি দাও, দিয়ে